ক্লাস 8 পাস করা ব্যক্তিও যদি আজকের এই ভিডিওটা দেখে না, সো সে কিন্তু রাইটিং টাস্ক 1-এ ব্যান্ড 8 আনবে। সাপোজ ধরে নিচ্ছি সে 8-এর পর আর পড়ালেখাই করেনি, তো সেরকম ব্যক্তিও যদি ক্লাসটা দেখে, সো সে কিন্তু রাইটিংয়ে খুব ভালো একটা ব্যান্ড স্কোর আনতে পারবে। সো কীভাবে সেটা আমি বলছি, কথা দিলাম আজকে আপনার রাইটিং টাস্ক 1 নিয়ে সমস্ত ভয় দূর হয়ে যাবে, ঠিক আছে? সো দেখেন, রাইটিং টাস্ক নিয়ে অনেকেই আসলে ভয় পান। আমি একটু বেসিক থিংস থেকে শুরু করবো যাতে করে একদম আদ্যপান্ত ক্লিয়ার হয়ে যান, ঠিক আছে? ওকে, সো দেখেন একাডেমিক মডিউলে আসবে হচ্ছে রাইটিং টাস্ক 1, সেটা আমি দেখাবো। সো আপনাকে লিখতে হবে যে ইউ মাস্ট রাইট 150 ওয়ার্ডস। সো আপনাকে 150 ওয়ার্ড কমপক্ষে লিখতেই হবে, এটা হলো মাস্ট অবশ্যই। অ্যান্ড ইউ শুড স্পেন্ড 20 মিনিটস, এবং আপনার 20 মিনিট সময় ব্যয় করা উচিত, যেটা আসলে একটা ম্যান্ডেটরি, ঠিক আছে? এরপরে দেখেন যে আমাদের একাডেমিক মডিউলে যেগুলো আসবে সেটা হলো চার্ট, বার, টেবিল, আরও কিছু আছে, ম্যাপ, পাই চার্ট, ঠিক আছে? সো এই বিষয়গুলো, ডায়াগ্রাম, এই বিষয়গুলো আসবে। এখন দেখেন, আমাদের আগে মার্কিং ক্রাইটেরিয়া জানতে হবে যে কোথায় 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 আমাদের কাজ করতে হবে, কিভাবে আসলে ভালো ব্যান্ড স্কোর পাওয়া যায়। দেখেন, টাস্ক অ্যাচিভমেন্টে আপনাদের থাকবে হচ্ছে 25% মার্ক, কোহিরেন্স অ্যান্ড কোহিজনে থাকবে হলো 25% মার্ক, লেক্সিক্যাল রিসোর্স মানে ভোকাবুলারি যেগুলো আছে সেগুলোতে থাকবে 25% মার্ক, গ্রামাটিক্যাল রেঞ্জে থাকবে আপনার 25% মার্ক। সো এইটা হচ্ছে টোটাল 100% মার্ক হচ্ছে এই 4টা বিষয়ের উপরে তারা দেখবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানলাম যে কোন কোন বিষয় যদি আমরা খেয়াল করি, এই সব বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমাদের ভালো একটা ব্যান্ড স্কোর দাঁড়িয়ে যাবে। ওকে, সো দেখেন একাডেমিক রাইটিং টাস্ক 1-এ কী ভোকাবুলারি আসলে আমাদের ইউজ করতে হবে, মানে হতে পারে, সেটা হলো ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, রাইজ বেড়ে যাওয়া, গো আপ মানে বৃদ্ধি পাওয়া, গ্রো, এইগুলো কিন্তু সবই ইনক্রিজের মতোই, ঠিক আছে? ক্লাইম্ব মানে উঠে পড়া বা জাম্প করা, এই যে জাম্প করা। ডিক্রিজ মানে হচ্ছে কমে যাওয়া, ডিক্লাইন মানে নিচের দিকে পড়ে যাওয়া, ঠিক আছে? মানে নিচে চলে আসা, হ্রাস পাওয়া। গো ডাউন এগুলো বলতে পারি, ড্রপ বলতে পারি বা ফল বলতে পারি। আর যদি একই রকম থাকে তাহলে আমরা বলতে পারি স্টেডি, স্টেবল, কনস্ট্যান্ট, ইভেন বা রিমেইন, মানে যেগুলো আসলে একই রকম থাকে সেই ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, স্টেবিলাইজ। এবং গুরুত্বপূর্ণ তথ্য কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আসলে বর্ণনা করতে হয়, সো সেক্ষেত্রে আমরা এই সব ওয়ার্ড ব্যবহার করতে পারি, যেমন সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্টলি, কনসিডারেবল, কনসিডারেবলি, সাডেন, সাডেনলি, ড্রামাটিক, ড্রামাটিক্যালি, স্টিপ, স্টিপলি, শার্প, শার্পলি, অ্যাব্রাপ্ট, অ্যাব্রাপ্টলি, স্টেডি, স্টেডিলি, ওকে, গ্র্যাজুয়াল, গ্র্যাজুয়ালি, মডারেট, মডারেটলি। সো এই সব ওয়ার্ড কিন্তু আমরা ব্যবহার করতে পারি। সো এই ওয়ার্ডগুলোর বাইরে আসলে মানে এইগুলো আসলে কমন, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো আমাদের ব্যবহার করতেই হবে। সো এইগুলো আপনারা একটু শিখে রাখবেন। দেন হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশানে কী লিখতে হবে, বডি প্যারা, ওভারভিউতে কী লিখতে হবে, বডি প্যারা 1-এ কী লিখবো, 2-তে কী লিখবো। তো এই হচ্ছে আমাদের 4টা পার্ট। এই 4টা পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশান আমাদের 4টা পার্টেই কিন্তু ডেভেলপ করতে হবে, ঠিক আছে? সো দেখেন, ইন্ট্রোডাকশানে আমরা লিখবো হচ্ছে প্যারাফ্রেজ করে, যেই কোয়েশ্চেনটা আসছে সেটাকেই আমরা প্যারাফ্রেজ করে লিখবো, ঠিক আছে? এটা আপনার কোয়েশ্চেন এবং চিত্রতেই দেওয়া থাকবে, ওই বিষয়গুলোই প্যারাফ্রেজ করে আপনাকে লিখতে হবে। ইন্ট্রোডাকশন কেন লেখা লাগে? কারণ আপনি যে একটা বিষয় নিয়ে উপস্থাপন করতে চাচ্ছেন তার একটা পরিচিতি লাগে, যে আপনি কোন বিষয়টা ক্লিয়ার করবেন। তো অবশ্যই এইগুলো দেখে কিন্তু এক্সামিনার বুঝে যে আপনি সঠিক বিষয়টা বুঝতে পেরেছেন কি না। সো ইন্ট্রোডাকশন খুবই গুরুত্বপূর্ণ। ওভারভিউতে আমরা হলো জেনারেল ট্রেন্ড বা মানে ওভারঅল যেই বিষয়টা দেখা যাচ্ছে, মানে এক নজরে যা আপনি বুঝতে পারছেন সেই বিষয়গুলো তুলে ধরতে হবে। আচ্ছা, বডি প্যারা 1-এ হচ্ছে মানে আমরা বিস্তারিত এবং কিছু তুলনা করতে পারি, ঠিক আছে? বা কিছু তথ্য এখানে উল্লেখ করতে পারি, ডিটেলসগুলো আলোচনা করতে পারি। বডি প্যারা 2-তেও আমরা সেম করতে পারি, যে কিছু ডিটেলস তুলে ধরবো এবং তুলনা করব। ওকে, আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন ইন্ট্রোডাকশান, ওভারভিউ, বডি 1, 2 আমরা কি করব। এরপরে ইন্ট্রোডাকশানে কিছু সেন্টেন্স আমরা ব্যবহার করতে পারি, যেমন দ্য চার্টস গিভ ইনফরমেশন অ্যাবাউট, অথবা বলতে পারি দ্য পাই চার্ট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট, অথবা আমরা বলতে পারি দ্য লাইন গ্রাফ প্রেজেন্ট ইনফরমেশন অ্যাবাউট। এরপরে আমরা ওই মূল বিষয়টা প্যারাফ্রেজ করে বলতে পারি, যে ইন্ট্রোডাকশনেরটা। আচ্ছা, এরপরে ওভারভিউতে আমরা যেই কথাগুলো ইউজ করতে পারি বা যেই ওয়ার্ডগুলো, যেমন ওভারঅল দিয়ে শুরু করতে পারি। ওভারভিউটা আমি স্টার্ট যখন করব তখন ওভারঅল দিয়ে শুরু করতে পারি, অথবা ইট ক্যান বি সিন দ্যাট, এটাও আমরা শুরু করতে পারি, এটা দিয়ে স্টার্ট করতে পারি, ঠিক আছে? বডি প্যারা 1 আমরা ইন ডিটেইল লিখে আমরা স্টার্ট করতে পারি, এবং বডি প্যারা 2-তে আমরা কী করতে পারি, টার্নিং টু, তারপর হচ্ছে মুভিং অন টু,
অথবা বলতে পারি দ্য সেকেন্ড থিং টু পয়েন্ট আউট ইজ দ্যাট। তার মানে দ্বিতীয় বিষয় বা মূল বিষয়গুলো যখন পয়েন্ট আউট করব তখন বডি প্যারা 2-তে এই তথ্যগুলো আমরা দিয়ে স্টার্ট করতে পারি। ঠিক আছে, এগুলো হলো স্টার্টিং বাক্য। ঠিক আছে, ইন্ট্রোডাকশন স্টার্টিং বাক্য এই 3টা দিলাম, অ্যান্ড হচ্ছে ওভারভিউতে এই 2টা, বডি প্যারা 1-এ একটা, এখানে 3টা। ওকে, তো এই সমস্ত বিষয় এখন আপাতত ভুলে যান। ঠিক আছে, আমি ভিডিওর শুরুতে বললাম কি যে ক্লাস 8 পাস করে আর পড়ালেখা করেনি সেও কিন্তু আজকে ভিডিও দেখলে করতে পারবে। সো সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টা করতে পারি, এই বিষয়গুলো আপাতত ভুলে যাই, আমরা একটা ফরম্যাট ইউজ করতে পারি। ঠিক আছে, যেই ফরম্যাটটা ইউজ করলে আমরা যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার আমরা করতে পারবো। ঠিক আছে, সো আজকে আমি লাইন গ্রাফের একটা বিষয় আমরা হাতে কলমে আপনাদেরকে শেখাবো যে লাইন গ্রাফটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারি। এখন দেখেন ফরম্যাটে কি আপনার এমন এমন বিষয় দেওয়া আছে যেগুলো দেখে আসলে তারা এক্সামিনার আপনাকে যাচাই করবে বা নাম্বার দিবে। আপনাকে শুধুমাত্র কিছু কিছু ইনফরমেশন মিল রাখতে হবে, যে কোয়েশ্চেনে কি দিয়েছে সেটা মিল রেখে আপনাকে জাস্ট এই দেখেন এই ড্যাশগুলো আপনাকে ভরাট করতে হবে। এখন দেখেন দেখে দেখে তো সবাই লিখতে পারে। সাপোজ এটা আপনি মনে করেন মাথায় আপনি সেভ করে নিয়ে গেলেন। ঠিক আছে, তো সেভ করে নিয়ে যখন আপনি এটা খাতা লিখবেন একটা প্রশ্ন দেখে, তখন আপনি মনে হবে যে আপনার চোখের সামনে এটা ভাসবে এবং এটা দেখে দেখে আপনি লিখে আসবেন। ঠিক আছে, শুধু ভরাটগুলো আপনি পূরণ করবেন প্রশ্নে যেই তথ্যটা দিয়েছে, প্রশ্নে যেই তথ্য দিয়েছে শুধু ওইখানেগুলো মানে জাস্ট বসিয়ে দিবেন, মানে কপি পেস্ট যেটা বলে। তো সবচেয়ে মজার ব্যাপার হলো প্রশ্নে দেওয়া আছে আমার 30%, আর এই যে টেমপ্লেটে দেওয়া আছে টোটাল হচ্ছে আপনার 70%। ঠিক আছে, তাহলে এই যে প্রশ্নে যেই তথ্যটা আছে এবং আমার যেই ইয়েটা আছে, যেই ফরম্যাটটা আছে, টোটাল আপনার কত হলো 100%। তাহলে এই 100% নাম্বার কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন। এখন কথা হচ্ছে যেই তথ্যর উপর ভিত্তি করে আমাদের নাম্বার দিবে, যে আমি প্রথমে দেখিয়ে নিয়েছিলাম, টাস্ক অ্যাচিভমেন্টও আপনার হয়ে যাবে, কোহিশনও হয়ে যাবে, ভোকাবুলারি এনাফ পরিমাণ দেওয়া আছে, অ্যান্ড হচ্ছে গ্রামার্টিক্যালেও মিস্টেক যাবে না। তার মানে এই টোটাল 4টা বিষয় কিন্তু কমপ্লিট করতে পারছেন। তাহলে ব্যান্ড 8 কীভাবে আসবে না বলেন? তো দেখেন এক্সামিনার যা যা চাচ্ছে, মানে আপনার কাছ থেকে যা আশা করতেছে সেই সবগুলো কিন্তু এখানে ইনক্লুড করা আছে। আপনি মনে করেন সাপোজ আপনার হচ্ছে কিছু লিঙ্কিং ওয়ার্ড বলেন বা ফ্রেজ বলেন বা অ্যাডভান্স ভোকাবুলারি বলেন বা যেই মানে সিরিজ বলেন, মানে কোহেরেন্স সবগুলো কিন্তু এখানে আপনি পাচ্ছেন। ঠিক আছে, মানে ফুল প্যাকেজ আপনার এখানে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমরা ফলো করতে পারি। সো কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি। দেখেন, দ্য লাইন গ্রাফ গিভস ইনফরমেশন অ্যাবাউট ড্যাশ। তাহলে লাইন গ্রাফ কী নিয়ে ইনফরমেশন দিচ্ছে? এই যে আপনার এখানে বলা আছে কোয়েশ্চেনে যে দ্য লাইন গ্রাফ বিলো শোজ দ্য হাউস হোল্ড রিসাইক্লিং রেটস ইন 3 ডিফারেন্ট কান্ট্রিজ বিটুইন 2005 অ্যান্ড 2015। তার মানে 2005 এবং 15 সালের যেই ডিফারেন্ট কান্ট্রিজে যেই রিসাইক্লিং রেটটা সেটা কিন্তু এখানে শো করা আছে। ঠিক আছে, তো এখানে দেখেন পার্সেন্টেজগুলো এখানে আছে এবং এখানে সাল আছে, 5 সাল, 7 সাল, 9, 11, 13, 15। এবং দেখেন কালারগুলো একবার দেখে নেবেন, এটা হলো ইউকে, এটা হলো ফ্রান্স এবং এটা হচ্ছে জার্মানির কালার। ঠিক আছে, তাহলে এইখান থেকে শুরু হচ্ছে, এটা জার্মানি, এটা হচ্ছে আপনার ইউকে অ্যান্ড এটা হচ্ছে আপনার ফ্রান্স। তো দেখেন রিজিওনাল হাউস হোল্ড রিসাইক্লিং রেট, সো রিসাইক্লিং রেটগুলো এভাবে কত সালে কত পার্সেন্ট এই বিষয়গুলো ওঠানামা করছে। তো তারা চাচ্ছে যে আপনার মূল পরিবর্তন আর প্রধান যেই পরিবর্তন বা বৃদ্ধি এবং হ্রাস, এই 3টা বিষয় যে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে সে তত ভালো স্কোর করতে পারবে। তো তারা চাচ্ছে যে অল্প কথায় কীভাবে প্রধান তথ্যগুলো আপনি তুলে ধরেন, তো সেইভাবে আর কি ফরম্যাটটা সাজানো আছে। ওকে, আই থিঙ্ক আপনারা ক্লিয়ার যে আমি কি বোঝাতে চাচ্ছি বিষয়টা। এরপরে দেখেন যে আমরা লাইন গ্রাফ গিভস অ্যাবাউট ইনফরমেশন, কী নিয়ে ইনফরমেশন দিচ্ছে, আমি এই কোয়েশ্চেনটা প্যারাফ্রেজ করব। ঠিক আছে, আচ্ছা এই যে এইটা নিয়ে ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটা আমি প্যারাফ্রেজ করে এখানে লিখে দিব। আচ্ছা দেখেন ওভারভিউটা আমরা যেভাবে ডেভেলপ করতে পারি সেটা হলো ওভারঅল দিয়ে স্টার্ট করতে পারি। ঠিক আছে, ওভারঅল ইট ক্যান বি সিন দ্যাট দ্য পার্সেন্টেজ অফ, তাহলে কত পার্সেন্ট সেটা এখানে দিব, শোড যেটা দেখিয়েছে এ সিগনিফিক্যান্ট, তাৎপর্যপূর্ণ, এটা হতে পারে রাইজ বা ফল। ঠিক আছে, ডিউরিং দ্য পিরিয়ড, এগুলো যে কোনো একটা আমরা লিখবো যেটা আসলে আমরা প্রশ্নে দেখতে পাবো সেরকমই লিখবো। ঠিক আছে, হোয়াইল দ্য প্রপোর্শন অফ রিসাইকেলড ওয়েস্ট, আচ্ছা এই কথাটা আমি লেখার কারণ হচ্ছে যে প্রশ্নটার সঙ্গে একটু মিল রেখেছি যাতে করে আপনারা বিষয়টা বুঝতে পারেন। ঠিক আছে, কারণ আপনারা যে কোনো কিছু এখানে আসতে পারে, যে কোনো সাবজেক্ট আসতে পারে, যে রিসাইকেলিং রেট না অন্য কিছু আসতে পারে। ঠিক আছে, তো জাস্ট এটা বোঝার জন্য এখানে আর ড্যাশ দিইনি যাতে করে আপনারা একটু বুঝতে সুবিধা হয়। এগুলো কিন্তু চেঞ্জ করবেন। ঠিক আছে, যে রিসাইকেলড ওয়েস্ট না বলে অন্য কোনো সাবজেক্ট বলবেন, মানে যেগুলো চেঞ্জ করা যায় সেগুলো তো চেঞ্জ করবেনই। ঠিক আছে,
এরপর দেখেন যে ওয়েস্টিন ড্যাশ এক্সপিরিয়েন্সড ড্যাশ ট্রেন্ড, এখন এক্সপিরিয়েন্স করেছিল এটা কি উঠে গিয়েছিল না নেমে গিয়েছিল সেই বিষয়টা আমরা এখানে তুলে ধরবো, কারণ ওভারভিউতে ওঠা নামার বিষয়টা আমি ক্লিয়ারলি তুলে ধরবো। ওকে, এরপরে দেখেন বডি প্যারা 1-এ ইন ডিটেইলি আমরা এই বিষয়গুলো রেটস বলবো, আর কত পার্সেন্ট, দেখেন পার্সেন্টের আগে শুধু সংখ্যা বসাবো। তারপরে এখানে দেখেন এর পর আমি এখানে ড্যাশ রেখেছি, এখানে হচ্ছে আপনার সাল বসিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে ড্যাশ ওয়েন্ট আপ শার্পলি থ্রু দ্য পিরিয়ড, তো যেটা আসলে উঠে গিয়েছিল শার্পলি সেটা আপনি বলবেন, যে কোন বিষয়টা একটু উপরে উঠে গিয়েছিল সেটা আপনি বলবেন এখানে। তারপরে ড্যাশ ইন কত সালে সেটা আপনি বলবেন, অ্যান্ড রিচিং কত পার্সেন্টে পৌঁছেছিল, তার মানে শুধু সাল বলবেন এবং কত পার্সেন্ট ওই সালে কত পার্সেন্ট উঠে গিয়েছিল সেগুলো বলবেন। আচ্ছা, তো এইভাবে করতে করতে আমরা এই বিষয়গুলো কমপ্লিট করতে পারি। দেন দেখেন বডি প্যারা 2-তে আসেন মুভিং অন দিয়ে আমরা স্টার্ট করতে পারি বাক্যটা, বা মুভিং অন ড্যাশ, মুভিং অন একটা বিষয় আমি এখানে তুলে ধরবো, ইন আর্লি কোনো একটা সাল বলতে পারি, ঠিক আছে। আচ্ছা, দ্য রিসাইকেলিং রেট কত পার্সেন্ট সেটা আপনি বলবেন, যেটা হাইয়েস্ট অ্যামাউন্ট ছিল। তো রিসাইকেলিং রেটের জায়গায় কিন্তু আপনারা অন্য রেটও দিতে পারেন, মানে যেই রেটটাই বলুক না কেন, ঠিক আছে, কারণ এটা প্রশ্নে আসলে বলে দিবে যে কোন বিষয়টা আসলে দিতে হবে। আমি একেবারেই যদি ফাঁকা রাখি তাহলে আমি আসলে বোঝাতে পারবো না, যার কারণে কিছু কিছু লিখে দিয়েছে, আপনার যেখানে চেঞ্জ করতে মনে হচ্ছে সেগুলো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, কিন্তু বেশিরভাগই চেঞ্জ করা লাগবে না আশা করি। দেখেন আপনি শুধু বিষয়টা দেখেন যে কিভাবে আমরা এটা কমপ্লিট করতে পারি। দেখেন রেকর্ড, এরপরে হাইয়েস্ট অ্যামাউন্ট কত পার্সেন্ট ছিল এটা বলবো এখানে, হাউএভার ইট শার্পলি ডিক্লাইন কত পার্সেন্টে নেমে গিয়েছিল বাই কত সালে, তারপর রেকর্ডিং দ্য লোয়েস্ট পার্সেন্ট কম্পেয়ার টু আদার, মানে অন্যান্য দুইটা, এখানে যেহেতু 3টা কান্ট্রি, অন্যান্য 2টা কান্ট্রির সঙ্গে আমরা এখানে তুলনা করতে পারি। আচ্ছা, তারপরে এখানে আচ্ছা এইভাবে আমরা শেষ করতে পারি, এত পার্সেন্ট দিব এত। ওকে, আচ্ছা, তো এরপরে দেখেন আমি একটা বাক্য আমি বোঝার জন্য এই বিষয়টা আপনাদেরকে একটু মিলিয়ে দিই, ঠিক আছে, যে এইভাবে আমরা লিখতে পারি। যেমন দেখেন ব্ল্যাক কালার হচ্ছে আমাদের টেমপ্লেটের তথ্যগুলা, ঠিক আছে, আর এই গ্রিন কালার হচ্ছে আমাদের যেগুলো লিখে নিতে হবে বা ডেভেলপ করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে এই তথ্যটা আমরা দেখলাম এখানে 2005 থেকে 15 সালে এই যে জার্মানি এইখান থেকে 20% থেকে শুরু করে উঠে গিয়েছিল কত সাল এই পর্যন্ত, তারপর দেখেন ইউকেটা কত পর্যন্ত এবং ফ্রান্সটা কত পর্যন্ত, এইখান থেকে শুরু হয়ে আবার নেমে গিয়েছিল, আবার এইখানে উঠে গিয়েছিল। সো এই বিষয়গুলো একটু ভালো করে অবজার্ভ করবেন, মানে প্রশ্নটা যদি ভালো করে অবজার্ভ করেন তাহলে কিন্তু আপনারা এটা কিন্তু ইজিলি মিলাইতে পারবেন। তাহলে আমরা একটু বলি যে দেখেন the line graph gives information about the household recycling rate in UK, France and Germany between 2005 to 2015। এই কথাটা আমরা কোথা থেকে পেলাম? এই যে তথ্যটা এখানে দেওয়া ছিল এটা কিন্তু আমরা এখানে প্যারাফ্রেজ করে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এই 3টা কান্ট্রি এই যে এখানে বলে দিচ্ছে, 3 ডিফারেন্ট কান্ট্রি মানে হচ্ছে ইউকে, ফ্রান্স অ্যান্ড জার্মানি, এগুলো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, কত সালে এইগুলো সাল এখানে বলে দিয়েছে, এই যে। তাহলে এখানে প্যারাফ্রেজ করে জাস্ট আমরা এটা লিখে দিব। আচ্ছা, এরপর ওভারভিউতে আসেন, এই কথাগুলো কিন্তু আমাদের মুখস্থ থাকবে যে দ্য পার্সেন্টেজ অফ হাউস হোল্ড রিসাইকেলিং ইন ইউকে অ্যান্ড জার্মানি শোড এ সিগনিফিক্যান্ট ইনক্রিজ ডিউরিং দ্য পিরিয়ড, ঠিক আছে। দেখেন এই কথাগুলো কিন্তু আমরা এখানে লিখেছি, এগুলো কিন্তু টেমপ্লেটের ভেতরেই ছিল যে রিসাইকেলিং কথাটা, বাট এইখানে একটু আমরা ওইভাবে দিইনি, জাস্ট ওই সময় বোঝানোর জন্য। এই দেখেন এই যে রিসাইকেলিং ওয়েস্ট, এই বিষয়গুলো এইগুলো আপনারা এর ভিতর লিখে দিবেন। আচ্ছা, দেখেন এই যে এখানে হাউস হোল্ড রিসাইকেলিং ইন এত থেকে এত শোড এ সিগনিফিক্যান্ট ইনক্রিজ, এই যে এই কথাগুলো আমরা এখানে জাস্ট ইনক্রিজটা লিখে দিব, আর এরপরে সব ঠিক থাকবে। কোথায় গেলে এটা হলো ফ্রান্সে, যেটা কিনা ডাউনওয়ার্ড বা নিচের দিকে চলে গিয়েছিল, ঠিক আছে, বা ডিক্লাইন করেছিল। তাহলে ওভারঅলটা আমার হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখেন বডি প্যারা 1-এ যেটা বলা হচ্ছে ইন ডিটেল দিয়ে আমরা স্টার্ট করছি। দ্য রিসাইকেলিং রেট অফ দ্য ইউকে অ্যান্ড জার্মানি ওয়ার 35 and 20% রেসপেক্টিভলি। তাহলে রিসাইকেলিং রেট ইউকে অ্যান্ড জার্মানি কত ছিল? 35 থেকে 20%। তাহলে 35% হচ্ছে আপনার ইউকের জন্য আর জার্মানির জন্য 20%, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে কত সালে, এই যে এখানে 2005 সালের কথাটা বলতেছি, ঠিক আছে। 2005 সালে কত ছিল? 2005 সালে জার্মানি
যেটা ছিল 20%, আর হচ্ছে আমরা ইউকে যেটা দেখতে পাচ্ছি এটা একটু দেখেন 30-এর একটু উপরে, তার মানে 35% আমরা বলতে পারি। ওকে, সো এই কথাটা জাস্ট এখানে আমরা বলে দিব যে দ্য রিসাইক্লিং রেট অফ ইউকে অ্যান্ড জার্মানি 2005 সালে অবস্থান কত ছিল সেটা আমরা বললাম। তারপরে জার্মানিস রিসাইক্লিং রেট ওয়েন্ট আপ শার্পলি থ্রু দ্য পিরিয়ড। আচ্ছা, কালার করলে হয়তো চোখে লাগছে, আপনারা এমনিতেই দেখেন যে বলা হচ্ছে ওয়েন্ট আপ শার্পলি থ্রু দ্য পিরিয়ড এবং এক্সিডিং, এটা বৃদ্ধি পেয়েছিল কত, ইউকেস রেট ইন 2009। ঠিক আছে, তাহলে 2009-এ এটা কি হয়েছিল, আপনি দেখেন 2009-এ কিন্তু এটা বেড়ে গিয়েছিল, তাই না? সো সেইগুলোই আমরা বলতেছি। তারপর হচ্ছে রিচিং অ্যারাউন্ড 60%-এ চলে গিয়েছিল। দেখেন 2009-এ এটা ইউকের কত ছিল, প্রায় আপনার এই যে 60%। ঠিক আছে, দেখেন ইউকে রেট 2009 অ্যান্ড রিচিং অ্যারাউন্ড 60% বাই দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, মানে এই পিরিয়ডের শেষে আমরা দেখতে পাচ্ছি এটা 60%-এ ছুঁয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন ইন দ্য মিন টাইম দ্য পার্সেন্টেজ অফ দ্য রিসাইকেল ওয়েস্ট ইন ইউকে ইনক্রিজড 40%। তাহলে পার্সেন্ট অফ রিসাইকেল ইউকে কী হচ্ছিল 2007 সালে 40%-এ চলে গিয়েছিল। ঠিক আছে, 2007 সালে এটা মনে করেন যে আপনার রিসাইকেল এটা 40%-এ ছিল। ওকে, ইউকেটা বলা হচ্ছে। এরপরে দেখেন দ্য রিমেইন্ড স্টাডি হচ্ছে 2009 টু 2015। সো 2009 সাল পর্যন্ত এটা রিমেইন্ড ছিল এবং 2009 থেকে 2015 হলো এটা র্যাপিড সার্জ মোর দেন 60% চলে গিয়েছিল অ্যান্ড কন্টিনিউড উইথ এ গ্র্যাজুয়াল রাইজ টু 70% ইন দ্য ইয়ার 2015। আচ্ছা, তাহলে দেখেন 2009 থেকে 15 সাল এটা আসলে এটা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে 60%-এ এবং এটা কন্টিনিউ আছে, মানে এটা চলমান আছে 70%-এর দিকে 2015 সালে। তো আমরা যদি 2015 সালে দেখেন এটা খুব দ্রুত কিন্তু বৃদ্ধি পেয়েছে, তারপরে কিন্তু এটা ওই দিকে মুখ করেই আছে, তার মানে 70-এর দিকেই ধাবমান আছে। ঠিক আছে, সো 70%-এর দিকে। সো এইভাবে আমরা এটা বলতে পারি। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি দেখালাম, এখানে কিন্তু একটা কান্ট্রিকে বললাম না, সেটা হলো ফ্রান্স। ফ্রান্সটা আমরা পরে বলতেছি। ঠিক আছে, দেখেন মুভিং অন টু ফ্রান্স আর্লি 2005। সো অবশ্যই আপনারা কি করবেন, একদম মানে সবচেয়ে নিচুটা দিয়ে শুরু করবেন, মানে সালটা যদি মনে করেন 3টা সাল আছে তাহলে 2005 সাল তো সবচেয়ে নিচে, তাহলে এটাই আগে বলবেন, তারপর আপনি 7 বলেন, 9 বলেন, তারপর 15 বলেন, এইভাবে। ঠিক আছে, যেভাবে আমরা এখানে করেছি, প্রথমে 5 সাল, তারপর এখানেও প্রথমে 5 সাল বলেছি। আচ্ছা, তাহলে আমরা এটা প্রথমে বলি যে মুভিং অন টু ফ্রান্সের দিকে যদি তাকাই আমরা, এই কথাগুলো আপনারা বলে দিবেন, এগুলো কিন্তু আপনাদের লিখতে হবে। ঠিক আছে, মুভিং অন টু ফ্রান্স ইন আর্লি 2005-এ কী ঘটেছিল সেগুলো বলেন, যে রিসাইক্লিং রেট ফ্রান্স 50% ওয়াজ হাইয়েস্ট অ্যামং দ্য 3 কান্ট্রিজ, মানে 3টা কান্ট্রির ভেতরে 50%-এ ছিল কিন্তু ফ্রান্স। ঠিক আছে, আপনি দেখেন ফ্রান্স কিন্তু রেড কালার, এবং দেখেন এর স্টার্টিং পয়েন্টটা 2005 সালে কত ছিল, এই দুইটার চেয়ে বেশি ছিল না। সো এই জন্য এইখান থেকে আমরা শুরু করলাম। ঠিক আছে, তো ফ্রান্স এখান থেকে শুরু করে এখন যা যা ঘটবে যেই সালে সেই কথাগুলো আমরা বলতে পারি, যে হায়েস্ট অ্যামং ছিল 3 আদার কান্ট্রিজ বা অ্যামং কান্ট্রিজ, হাউএভার ইট শার্পলি ডিক্লাইন্ড, এবং এটা কিন্তু ডিক্লাইন্ড হয়ে যাচ্ছিল। 2013 সালে কি হচ্ছিল, 13 সালে কিন্তু এটা দেখেন এই যে নিচের দিকে চলে আসছে, মানে যা দেখতে পাবেন সেটাই আপনি বলবেন, মানে রাইটিং টেস্ট কোয়ানে আসলে আহামরি কোনো কঠিন কিছু না, আপনার চিত্রতে যা দেখতে পাবেন সেটাই আপনি বর্ণনা করবেন। তাহলে 50% থেকে শুরু হয়ে 13 সালে কিন্তু এটা 30%-এ নেমে আসছে, দেখেন এই যে। তারপরে আমরা বলতে পারি দ্য কম্পেয়ার টু আদার 2 কান্ট্রিজ, মানে অন্য অন্য কান্ট্রির তুলনায়, দেন দেয়ার ওয়াজ এ রাইজ অ্যারাউন্ড 5% কিন্তু বৃদ্ধি পেয়েছে 2015 সালে। তাহলে দেখেন 2015 সালে কিন্তু আবার এই যে এখানে 10% হবে। ঠিক আছে, কারণ এখানে 30, তার এখানে 40, তার মানে এখানে 10% হবে। ঠিক আছে, এখানে 10 হবে। আচ্ছা, 10% টু 2015, বাট ফ্রান্স রিসাইকেলিং রেট ওয়াজ স্টিল লোয়েস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। কিন্তু ফ্রান্সটা এখনও রিমেইন কিন্তু লোয়েস্ট, দেখেন ওই দুইটা কিন্তু উঠে গিয়েছে 15 সালে, আর এটা কিন্তু নিচেই বা লোয়েস্টে আছে। তো এইভাবে আমরা এইভাবে বলতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে কি করলাম, এগুলো কিন্তু একটা বৃদ্ধি দেখালাম এবং একটা দেখালাম, মানে নিম্ন দেখালাম। ঠিক আছে, সো এই বিষয়গুলো এইভাবে আপনারা কিন্তু করতে পারেন, ডেভেলপ করতে পারেন।
ওকে, সো এটা একটু আপনারা দেখে নেবেন, তাহলে স্ক্রিনশট নিয়ে রাখেন এবং বিভিন্ন প্রশ্ন বুঝে ভালো করে বুঝবেন, ঠিক আছে? তারপর আপনি এটাকে একটু কমপ্লিট করে ফেলবেন, তাহলে দেখবেন যে হয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। থ্যাংক ইউ।